6 বছর ধরে যাকে ভালোবেসে এসেছি তারই বাসরঘর নিজের হাতে সাজাতে হচ্ছে আমাকে। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, সারা ঘর ফুলের গন্ধে মোমো করছে। বাসরঘর সাজিয়ে বের হতে নিয়ে শক্ত পুরুষালী বুকে ধাক্কা খেয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল। মাথায় হাত দিয়ে তাকিয়ে দেখি সাফিন ভাই দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভয়ে কুঁকড়ে উঠলাম। আমার জীবনে এই মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। খেয়েছিস? তার গম্ভীর কণ্ঠে চুপসে গেলাম। ছ্যাঁকা খেয়ে তো কুল পায় না, আবার কি খাবো? মিনমিনে কণ্ঠে বলতেই সাফিন ভাই ধমকে ওঠে। কিছু বললি? কই না তো। হি হি। তুতলিয়ে মেকি হেসে চলে যেতে নিলে সে খপ করে আমার হাত দুটো ধরে বলে, কোথায় যাচ্ছিস? আমার কথা শেষ হয়েছে? হ্যাঁ বলো। আচানক সে আমার হাত দুটোতে টান দিতেই আমি তার বুকে আছড়ে পড়লাম। সাফিন ভাই কপাল কুঁচকে বলল, কেঁদেছিস কেন? তার প্রশ্নে বুক কেঁপে উঠল। সে যদি সব জানতে পারে আমাকে তো জ্যান্ত কবর দেবে। আমি ঢোক গিলে বললাম, কই না তো, কাঁদবো কেন? সত্যি কাঁদছিস না? আমি মাথা দুই দিকে দোলাতেই সে আমায় ছেড়ে দিল। আমি এক দৌড়ে সেখান থেকে চলে গেলাম। সেখানে থাকলে যে আমারই বিপদ। আমার পুরো নাম অবন্তিকা আহমেদ অরিন। আমাদের যৌথ পরিবার। দাদা দাদি গত হয়েছেন অনেক বছর হলো। আমার বাবারা দুই ভাই, সে ছোট। আমার বড় চাচা মোহাম্মদ নাসিম, সে পুলিশ। তার দুই ছেলে, বড় ছেলে সাইমন আহমেদ ও ছোট ছেলে সাফিন আহমেদ। সাইমন ভাই আমার বাবার সাথে ব্যবসায় সাহায্য করে, কিন্তু সাফিন ভাইয়ের ঢাকাতে নিজের আলাদা ব্যবসা আছে। উনি সেখানেই থাকে, তবে মাঝে মধ্যে আসেন। এক দুদিন থেকে আবার চলে যান। আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, সবে অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে হট্টগোল শুরু হয়েছে, বউ এসেছে বউ এসেছে। বউকে নিয়ে বসানো হয়েছে সাইমন ভাইয়ের বরাদ্দকৃত রুমে। বউয়ের নাম রিয়া, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জন্যই বুঝি সাইমন ভাই আমায় ভুলে গেলেন। কান্নায় সেখান থেকে চলে আসতে নিলে দেখা হয় হাসি খুশি সাইমন ভাইয়ের সাথে। সে আমায় দেখে মিইয়ে গেল। এগিয়ে আমার কাছে এসে গালে হাত ছুঁয়ে বলে, তুই আমায় ভুলে যাওয়ারই, দেখিস তুই অনেক ভালো ছেলে পাবি। আমি তোকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তোকে কষ্ট দিতে হলো। আমি তার হাত দুটো ঝাড়া দিয়ে বললাম, মিথ্যে। তুমি আমায় ঠকিয়েছো সাইমন ভাই। শুধু শুধু পরিস্থিতির দোহাই দিয়ে নিজের করা অন্যায় ঢেকে নিও না। আমি তোমায় ঘৃণা করি, বুঝলে, খুব ঘৃণা করি। বলে সেখান থেকে চলে গেলাম। সত্যিই তো, সাইমন ভাই আমায় ঠকিয়েছে। আমাদের 5 বছরের সম্পর্ক ছিল, তাকে আমি ভালোবেসেছি 7 বছর ধরে। সে আমায় কথা দিয়েছিল আমাকেই বিয়ে করবে, তার বউ বানাবে। কিন্তু শেষমেশ আমাকে ঠকালো। চাচির সাথে যখন মেয়ে দেখতে যাওয়ার কথা, তখন কত আকুতি মিনতি করেছি সবাইকে। সব বলে দাও, তুমি যেও না। তখন সে বলল, ধুর বোকা, দেখতে গেলে কি বিয়ে হয়ে যায় নাকি? তখন আমাকে আশ্বাস দিয়ে মেয়ে দেখতে গেল। আমার চেয়ে দ্বিগুণ রূপবতী মেয়ে দেখে সব ভুলে বসলো। বিছানায় কাত হয়ে শুয়ে কাঁদছে অরিন। ঘণ্টাখানিক পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা 15। ছাদে গেলে হয়তো একটু ভালো লাগবে ভেবে রুম থেকে বের হয়ে পা বাড়ালো। দোতলায় 4টা রুম, একটা রুম সাফিন ভাইয়ের বরাদ্দকৃত। মাঝে মধ্যে এসে সেই রুমেই থাকে, একটা তারও আর একটা সাইমন ভাইয়ের। বাকি একটা রুম খালিই পড়ে থাকে, আর নিচতলায় বড় চাচা চাচি ও অরিনের বাবা মা থাকে। অরিনের পাশের রুমটা খালি, তারপরের রুমটা সাইমন ভাইয়ের। সে রুম থেকে বের হয়ে ছাদে যেতে নেবে, ঠিক তখনই কান্নার শব্দ শুনতে পায়। উল্টো ঘুরতেই চোখ যায় সাইমন ভাইয়ের রুমের দিকে। সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় রুমের সামনে। শুনতে পায় মেয়েলি কান্না ও পুরুষালী চিৎকার। সাইমন তার নববধূর দেহে নিজের সুখ খুঁজতে মরিয়া। অরিনের বুক ধক করে উঠল, চোখের পানি মুছে চলে গেল ছাদে। শব্দটি জোরালো হলো। পুরো রুম অন্ধকারে ঘেরা। দুটো নরনারীর নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অরিন ঘেমে একাকার। সামনে অচেনা লোকটির বুকে নিজের সব শক্তি ব্যয় করে ধাক্কা দিচ্ছে, তবুও লোকটি টলল না। একইভাবে অরিনের মুখ চেপে আছে লোকটি। এবার অরিনের আরও কাছে আসলো। লোকটির গরম নিঃশ্বাস অরিনের ঘাড়ে আছড়ে পড়ছে। অরিন ভয় পেয়ে গেল, হাত কাঁপছে, ধাক্কা দেওয়ার শক্তি আর অবশিষ্ট নেই। বুক থেকে হাত সরিয়ে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। ততক্ষণে শয়তান লোকটা তার ওড়না টেনে খুলে ফেলল। অরিনের হাতে মাঝারি সাইজের ফুলের টব। উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলো। লোকটা এবার তার পিঠের চেনে হাত দিতে সে প্রচণ্ড শক্তিতে ফুলের টব দিয়ে লোকটার মাথায় বাড়ি দেয়। লোকটা চিৎকার দিয়ে সরে আসলো অরিনের কাছ থেকে। ঠিক সেই সময় রুমের পাশ কেটে যাচ্ছিল সাইমনের শালী মিতা। মিতা তার ভাইয়ের চিৎকার শুনে দরজা ধাক্কাতে থাকে। ভাইয়া আছো? কি হয়েছে তোমার? এই ভাইয়া, তুমি কি ভেতরে? ভাবির বোনের কণ্ঠে সময় ব্যয় না করে অরিন দরজা খুলে দেয়। একটু আশা খুঁজে পায়। মিতা তার ভাইয়ের পরিবর্তে আপুর ননদকে দেখে চমকে যায়। পরে তার থেকেও বেশি চমকায় অরিনের বিধ্বস্ত অবস্থা দেখে।
অরিন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সময় কারোর জন্য থেমে থাকে না। অরিনও তার ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। পড়ালেখা ও বান্ধবীদের সাথে সময় কাটিয়ে মন হালকা করেছে। এখন আর তার খারাপ লাগে না। এমনকি সাইমন ভাইকে দেখলেও আগের মতো ভালোবাসা কাজ করে না। সে এখন বিবাহিত, তাকে এখন ভালোবাসার নজরে দেখাও পাপ। সাইমনের বউ রিয়ার সাথে অরিনের বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। রিয়া ভাবি খুবই মিশুক ও ভালো মনের। সময় পেরিয়ে কিভাবে যে 4 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। সাফিন ভাইয়া বিয়ের পরের দিন চলে গেল। যাওয়ার আগে আমাকে নতুন মোবাইল দিয়ে গেছে। খুব অবাক হয়েছি বটে, তবে আমি খুশিও হয়েছিলাম। 4 মাস পর আবারও সাফিন ভাই এসেছে এবং ভাবির বাপের বাড়িতে আমাদের পুরো পরিবারকে দাওয়াত দিয়েছে। তাই আজ ভাবির বাড়িতে গিয়েছি। ভাবির এক বোন মিতা ও এক ভাই লাবিব আসার পর থেকে কেমন বাজে চোখে দেখছিল। বারবার আমার জামার দিকে চেয়ে ঠোঁট ভিজিয়ে বাজে বাজে অঙ্গভঙ্গি করছিল। আমি খুবই অস্বস্তিতে পড়ে অদেখা করার চেষ্টা করলাম। দুপুরে খাবার খেয়ে ভাবির বোন মিতার রুমে বসেছিলাম। তখন মিতা গোসল করছিল। রুমে বসে থাকতে বোরিং লাগছিল। নিচে মা ও চাচিরা গল্প করছে, ভাবলাম তাদের সাথে বসে থাকবো, এই ভেবে বের হয়ে আসলাম। ঠিক তখনই কেউ আমায় পেছন থেকে মুখ চেপে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ফেলে দিল। কিছু বুঝে ওঠার আগেই লোকটা দরজা আটকিয়ে দিল। লোকটাকে দেখার সুযোগও পেলাম না, কিন্তু সন্দেহ করলাম ভাবির ওই বদমাইশ ভাই হবে। বর্তমানে আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা আমাকে এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে সাফিন ভাইকে কল দিচ্ছে। সাফিন ও সাইমন ভাই বাইরে, ভাবি একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। চেহারায় কালো মেঘে ঢাকা। আমার বাবা ক্ষিপ্ত হয়ে বসে আছে। পরিবেশ গুমোট। ভাবির বাকি কয়েকজন আত্মীয় স্বজন যারা এসেছিল তাদের মাঝে কানাঘষা হচ্ছে। বাবা লাবিবকে খুব মেরেছে, ভাবির বাবা মা খুব কষ্টে আটকিয়েছে। চাচাও খুব ক্ষিপ্ত, ভাবির মা আমার উপরে খুব রেগে আছে। তার বাবা আমার চাচা ও বাবাকে এসেই বুঝিয়ে ক্ষমা চাইছে বারবার। ভাবির মায়ের যেন তা সহ্য হলো না, তার ছেলেকে সবার সামনে মারা হয়েছে। এখন স্বামী ক্ষমা চাইছে, সে রেগে বলে, আপনারা বারবার আমার ছেলে দোষারোপ করছেন। এক হাতে কখনো তালি বাজে? তারা সেই রুমে গেল কি করে? নিশ্চয়ই আপনার মেয়েকে আমার ছেলে ধরে বেঁধে আনেনি। জিজ্ঞেস করেন আপনার মেয়েকে, সে নিজের ইচ্ছেতে এসেছে। নিজের চরিত্রের কোনো ঠিক নেই, এখন আমার ছেলের চরিত্রের দাগ কাটতে চাইছে। চরিত্রহীন মেয়ে কোথাকার। তার কথাতে আত্মীয় স্বজনরা সায় দিল। আপনার স্পর্ধা কিভাবে হলো এসব বলার? সাফিনের হুঙ্কারে সবাই ভয় পেয়ে গেল। সাইমন ও সাফিন বাড়ি ঢুকতেই ওনার এমন কথা শুনে রেগে গেল। উচিত কথা বললে গায়ে তো লাগবেই। ভাবির ফুফু ব্যঙ্গ করে বলে উঠতেই ভাবি বলল, প্লিজ ফুপি, মা, তোমরা সবাই চুপ করো। সাফিন ভাই তার মায়ের কাছ থেকে সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। আমি তখনও মায়ের বুকে লেপ্টে আছি। নিজেকে কতটা অসহায় লাগছে বলার মতো না। সাফিন ভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে লাবিবের কাছে এসে উড়াধরা মারতে লাগলো। সবাই এসে তাকে আটকাতে চেষ্টা করছে, কিন্তু কেউ তার শক্তির সাথে পেরে উঠল না। রক্তে তার শার্ট ভিজে গেছে। লাবিবকে আরো মারলে বোধহয় মরেই যাবে। কুত্তার বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওর গায়ে হাত দেওয়া? শুয়োরের বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। এবার ভাবির মা সাফিন ভাইয়ের পা ধরে আহাজারি করতে লাগলো তার ছেলেকে ছাড়তে। আরো 2 ঘুষি মেরে সাফিন ভাই ছেড়ে দেয় লাবিবকে। চাচা তাকে ধরে শান্ত হতে বলে, সে ঝাড়া দিয়ে হাত সরিয়ে ফেলে। তারপর আমার কাছে এসে খপ করে আমার হাত দুটো ধরে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। 3 দিন পর বাড়ির পরিবেশ স্বাভাবিক। তবে আমি এখনো কিছুই ভুলতে পারছি না। দুদিন মা আমার সাথে ঘুমিয়েছে, তবুও ভয় দূর হচ্ছে না। নানা দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। ভাবি তার বাবার বাড়ির মানুষের তরফ থেকে অনেকবার মাপ চেয়েছে, তবে প্রতি উত্তরে কেউ কিছুই বলেনি। সেদিনের পর সাফিন ভাই আর যায়নি। আজ রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি। মা ও ভাবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। খাবারের মাঝে সাফিন ভাই বলল, আমার কিছু কথা বলার ছিল তোমাদের। সবাই প্রশ্নাতীত চোখে চায় সাফিন ভাইয়ের দিকে। বাবা বলল, কি বলো? আমি বিয়ে করতে চাই, শান্তভাবে বলে আবারও খাওয়ায় মনোযোগ দিল। সবাই অবাক হয়ে তার কথা শুনলো। আমি মনে মনে বললাম, একটা মানুষ কতটা অসভ্য হলে এত সহজে নিজের বিয়ের কথা বলে। চাচা বলল, তা বেশ তো, কোনো মেয়ে পছন্দ? চাচি বলল, তোমার কোনো মেয়ে পছন্দ হলে আমাদের কারোর কোনো আপত্তি নেই। সাফিন ভাই বলল, আছে। সাইমন ভাই খুশি হয়ে বলল, কে রে, একটু ছবিও দেখা। সাফিন ভাই বলে, ছবি দেখানোর প্রয়োজন নেই, সে এখানেই আছে। তার কথায় সবাই অবাক হলো। আমি তো শক খেলাম। সবাইকে অবাক হতে দেখে সে আমার দিকে তাকিয়ে বলল, আমি অরিনকে বিয়ে করতে চাই। বাহারি ফুলের গন্ধে বাসরঘর মো মো করছে। আমি চুপটি করে বসে আছি বিছানায়। কেমন অস্বস্তি ও ভয় করছে। সাফিন ভাই এখনো আসেনি। তার মুখোমুখি কিভাবে হব?
এখনই জড়তায় নুইয়ে পড়ছি, তার সাথে কখনো হাসি ঠাট্টার সম্পর্ক ছিল না। ছোট থেকে তাকে এড়িয়ে গেছি, বাড়ন্ত বয়সে সাইমন ভাইকে চোখের সামনে বেশি পাওয়ার, তার সাথে ভালো সম্পর্ক থাকায় এতটাই দুর্বল হয়ে পড়ি যে কখনো সাফিন ভাইকে নিয়ে ভাবিনি। আর আজ তারই ঘরে তারই বউ হয়ে বসে আছি। সাফিন ভাই যখন বলল সে আমায় বিয়ে করতে চায়, তখন কেউ আপত্তি করেনি। মা আর চাচি একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিস্তার হেসেছিল। সাফিন আহমেদ লম্বাটে সুদর্শন ব্যক্তিত্ববান পুরুষ, নিজ পরিশ্রমে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে, নারী কেলেঙ্কারিও নেই। তার মধ্যে নিজের বাড়ির ছেলে, তাই বাবা মায়ের কোনো আপত্তি নেই। আমাকে চাচি নিজের হাতে পেলে পুষে বড় করেছেন। ছোটবেলা থেকে চোখের সামনে দেখে এসেছেন নিজের মেয়ের মতো ভালোবাসে। দেখতেও আমি খারাপ না, দুধ ফর্সা না হলে উজ্জ্বল শ্যামলা। উচ্চতা 5 ফুট, তাই তাদেরও কোনো আপত্তি নেই। রাতে খাবারের পর বাবা মা যখন আমার কাছে আসলো, তখন বাবা জিজ্ঞেস করলো, আম্মু তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে বলো, তোমার অমতে কখনোই তোমার বিয়ে দেব না। আমি বললাম, না বাবা, আমার পছন্দের কেউ নেই। তখন মা আমাকে টানা আধা ঘন্টা ধরে সাপিন ভাইয়ের গুণগান গাইলেন। আমি এতে বিরক্ত হলেও চুপ করে রইলাম। আসলে সাফিন ভাই খুবই ভালো ছেলে। যেহেতু আমার জীবনে কেউ নেই, তাই আপত্তি করার কোনো প্রশ্নই আসে না। আর সবার সামনে সাফিন ভাই আমাকে বিয়ে করতে চাইছে বলে জানিয়ে দিয়েছে। এখন যদি আপত্তি করি তাহলে সাফিন ভাইও বড় চাচা চাচি অপমানিত হবে, যা আমি চাই না। তাই আর কি করার, রাজি হয়ে গেলাম। এসব ভাবতে ভাবতে অরিন ঘুমিয়ে গেল। রাত 12টা 30। সাফিন ঘরে ঢুকে দেখে অরিন ঘুমিয়েছে। সে ধীরে ধীরে কাভার থেকে নিজের টি শার্ট ও প্যান্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল। ঠান্ডা শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে চুল মুছতে থাকে। টাওয়াল রেখে বিছানায় নিজের নববধূর দিকে তাকাতে গলা শুকিয়ে আসলো সাফিনের। শুকনো ঢোক গিলে এগিয়ে গেল অরিনের দিকে। অরিনের ঘুমোনো ভালো না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। শাড়িও এলোমেলো হয়ে আছে। পা থেকে শাড়িটা উপরে ওঠায় হাঁটু পর্যন্ত পা দুটো উন্মুক্ত হয়ে আছে। নিঃশ্বাসের গতির সাথে আকর্ষণীয় বুকও ওঠানামা করছে। সাফিন বিছানায় এসে অরিনের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। অরিনের মায়াবী চেহারায় তাকাতেই তার মন প্রশান্তিতে ভরে ওঠে। এই মেয়েকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কবে এই মেয়ে তাকে পাগল করলো কে জানে। তার হঠাৎ চোখ যায় অরিনের বক্ষ বিভাজনের মাঝে কালো তিলটায়। তার চোখে নেশা জেগে উঠল অরিনকে পাওয়ার। তবে সে নিজেকে সংযত রাখার চেষ্টা করলো। তবে এতেও যেন ব্যর্থ হলো। আচানক অরিনের বুকের মাঝখানে নিজের ঠোঁট ছোঁয়ালো। চুমুতে ভরিয়ে দিল অরিনের পুরো বক্ষ বিভাজন। শীতল স্পর্শে অরিনের ঘুম ছুটে গেল। চোখ মেলতেই সাফিনের কামুক চাহনি দেখে শরীর কেঁপে উঠল। তার সাথে নিঃশ্বাস আরো জোরালো হলো। সাফিন তার কামুক চাহনি আবারও বুকের দিকে তাক করলো। এখন আর তার কিছু সইল না, সে মুখ ডুবিয়ে দিল অরিনের বুকে। চুমু দিতেই অরিন এক হাতে খামচে ধরলো সাফিনের চুল, আর এক হাতে সাফিনের পিঠ। অরিনের গলা ধরে আসছে, কিছু বলতে পারছে না। সাফিন চুমু দিতে দিতে হঠাৎ কামড়ে বসলো। শব্দ করে উঠতেই সাফিন চাইলো অরিনের দিকে। তা দেখে অরিন লজ্জায় চোখ বন্ধ করে নিল। সাফিন এগিয়ে এসে অরিনের ঠোঁটে শক্ত চুমু খেলো। ফের অরিনের কানের কাছে এসে নেশালো কণ্ঠে বলল। সাফিনের নেশালো কণ্ঠে অরিনের কানে ঝংকার তোলে। সাফিন আবারও নিজের উন্মাদনায় মেতে ওঠে, অরিনের সারা শরীরে চুমুতে ভরিয়ে দেয়। ধীরে ধীরে নিচে নামতেই অরিনের টনক নড়ে, তার পিরিয়ড। সে কাপা হাতে সাফিনের হাত দুটো ধরে নিচু স্বরে বলে, আমার পিরিয়ড। সাফিনের সকল উন্মাদনা নিমিষে গায়েব হয়ে গেল। সে অসহায় দৃষ্টিতে তাকালো অরিনের দিকে। অরিনের খারাপ লাগলো, তবে কিছু করার নেই। তবে তার আরও আগে বলা উচিত ছিল, কিন্তু সে নিজেও কাবু হয়ে গিয়েছিল সাফিনের ছোঁয়ায়। সাফিন উঠে বসে নিজের চুল খিঁচে ধরে বিড়বিড় করতে থাকে। অরিন তার কথা বুঝলো না। সেও বুকে আঁচল জড়িয়ে উঠে বসে। অরিন লজ্জায় জড়তায় নুয়ে যায়। এরকমভাবে কেউ বলে তার নববধূকে। হঠাৎ সাফিন হিংস্র হয়ে উঠল। চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে অরিনের চুলের মুঠি ধরে বলে, তোর পিরিয়ড আসার আর কোনো সময় হলো না? এখনই পিরিয়ড হতে হলো? হ্যাঁ, আমায় কষ্ট দিয়ে ভালো লাগছে? সাফিনের দিকে অরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। এই সাফিন ভিন্ন কেউ, তাকে তো অরিন চেনে না। সাফিনের প্রত্যেক কথায় অরিন খুব অপমানিত হয়। রাগে ক্ষোভে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে শুয়ে নিজের আঁচল ফেলে নিজেকে উন্মুক্ত করে। আর চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ে। অরিনের চোখে অশ্রু দেখে সাফিনের ধ্যান ফিরে আসলো। সকল কামুকতা গায়েব হয়ে গেল। বিড়বিড় করে মুখ কুঁচকে বলল, শিট, এ আমি কি করলাম? সে অরিনকে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুজে বলল, খুব সরি জান, আর হবে না, আমার হুঁশ ছিল না। তুমি এবারের জন্য মাফ করে দাও। অরিন নিশ্চুপ। তবে এরকম মায়াবী কণ্ঠে এত আকুতি করলে কেই বা রাগ করে থাকতে পারে। অরিনও পারল না। কিন্তু সাফিনের এত তাড়াতাড়ি একদিনেই এত স্বামীর মতো আচরণ করতে দেখে অবাক হলো বটে, লজ্জাও লাগছে। সাফিনের এরূপ কথাবার্তায় অরিনের থেকে কোনো সাড়া না পেয়ে সাফিন আবারও ডাকলো, জান।
হুম, সরি, ইটস ওকে। আজ এভাবেই ঘুমোলে কেমন হয়? সাফিনের দুষ্টু কথার মানে বুঝলো অরিন। অরিনের উপর সকল ভর ছেড়ে শুয়ে আছে সাফিন। অরিনের একটু কষ্ট হচ্ছে, তবে সে সয়ে নিল। সাফিন ভাই এখন তার স্বামী, তার জায়েজ আছে, বাধা দেওয়াও নিষেধ। সাফিন অরিনের গলায় একটু পরপর ঠোঁট ছুঁয়ে দেয়। অরিন কিছু না বলে চোখ বন্ধ করে নেয়, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সাফিন টের পেল অরিন ঘুমিয়ে গেছে, তবে তার চোখে ঘুম নেই। সে কত স্বপ্ন দেখেছিল এই রাতটার জন্য। সাফিন ও অরিনের রাত এক মধুর রাত, তবে তা হলো কই। সে এবার অরিনের উপর থেকে নেমে তাকে ডান দিকে ফিরিয়ে অরিনের বুকের মাঝে নিজের মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে গেল তাদের বাসর রাত। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল অরিনের। পাশ ফিরে বিছানা খালি দেখে উঠে বসে চারপাশে নজর বুলিয়ে সাফিন ভাইকে খুঁজতে থাকে। তবে পুরো রুমে সাফিন ভাই কোথাও নেই। সে উঠে জামা বদলিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাচ্ছে। সবার সামনে যেতে কেন জানি লজ্জা লাগছে তার, তবুও গেল। সবাইকে সালাম দিয়ে টেবিলে বসতে লক্ষ্য করে সাফিন ভাই নেই। অরিনের মন বিচলিত হলো। রিয়া বুঝলো অরিনের নজর। সে কানের কাছে ফিসফিস করে বলল, কি গো ননদিনী, কাকে খুঁজছো? অরিন লজ্জায় মিইয়ে গেল। বাকি সবাই সব সময়ের মতো স্বাভাবিক ব্যবহার করলো, তাই অরিনের জড়তা গায়েব হয়ে গেল। খাবার শেষে রান্নাঘরে প্লেট রাখতে নিলে অরিনের মা এসে চুলে হাত দিয়ে বলে, ছি অরি, তুই গোসল করিসনি কেন? তার কথায় চাচি, রিয়া ও কাজের মহিলাটি মিটিমিটি হাসতে থাকে। চাচি বলে, এটা কিন্তু ঠিক না মা, প্রথম তো, তাই হয়তো জানে না। এখন যাও গোসল করে এসো। আমি অত অবুঝ না, তবুও লজ্জা ঘিরে ধরলো, কিভাবে বলি আমাদের মধ্যে কিছুই হয়নি। রিয়া বলল ননদিনী লজ্জা পাচ্ছে। আমি বললাম আমার পিরিয়ড চলছে। অতঃপর সবাই যা বোঝার বুঝলো। আমি আর সেখানে থাকলাম না, চলে আসলাম নিজের রুমে। সাফিন আসলো 1 ঘন্টা পর। রুমে অরিনকে না পেয়ে নিচে এসে ভাবিকে জিজ্ঞেস করলো, অরি কোথায় ভাবি? রিয়ার সাথে সাফিনের ঠাট্টার সম্পর্ক থাকলেও রিয়া কখনোই সাফিনের সাথে ঠাট্টা মশকরা করেনি। বয়সে তার 1 বছরের বড় হলেও সম্মানের সাথে কথা বলে। রিয়া বলল, ও তো উপরে আছে, নাস্তা করে তো আর নিচে নামতে দেখিনি। সাফিন আচ্ছা বলে আবারও উপরে যায়। কি মনে করে অরিনের রুমে ঢুকলো। সে অরিনকে এখানেই পেল। অরিন শুয়ে মোবাইল টিপছে। তুমি এখানে কি করছো? হঠাৎ সাফিনের কথায় লাফ দিয়ে উঠে বসে। আপনি কখন এলেন সাফিন ভাই? সাফিন রামধমক দিয়ে বলে, কে তোমার ভাই? থাপড়িয়ে দাঁত ভেঙে দেব। অরিনর বোকামি বুঝলো, তবে কি নামে ডাকবে তাকে? সাফিন বরমশাই, নাকি ওই বাংলা সিনেমার মতো বরবাবু? শহরের বাবু, উকিল বাবু? তবে সাফিন ভাই তো ব্যবসায়ী, তাহলে কি তাকে ব্যবসায়ী বাবু বলে ডাকবে? ছি, কি সব আজগুবি, ছ্যা। রুমে আসো সাফিন বলেই চলে যেতে নিলে অরিন বলে, ওগো শুনছেন বরমশাই, আমি এই রুমেই থাকবো, আপনার রুম আমার পছন্দ নয়। অরিনের অদ্ভুত ডাকে কপাল কুঁচকে আসে সাফিনের। তবে তার রুম অরিনের পছন্দ নয় শুনে কারণ জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা আমার রুমের? জানি না, কেন যেন ভালো লাগে না। সাফিন তার কথা শুনে একদম অরিনের নিকট এসে বসে। কেমন অদ্ভুত চোখে চেয়ে বলে, এখন আমার রুম তোমার পছন্দ নয়, আর কিছুদিন পর তো আমাকেও পছন্দ হবে না, তাই না? অরিন তার কথাই বলে, এ আমি কখন বললাম? তুমি তো তাই বোঝাতে চাইলে। আপনি ভুল বুঝছেন, আমি এমন কিছুই বোঝাইনি। আমি বোঝাতে চেয়েছি, চুপ। সাফিনের ধমকে কেঁপে উঠল অরিন। চলো আমার সাথে। কোথায় চলো? বলে জোর করে অরিনকে সাফিন তার রুমে নিয়ে আসে। ওয়ার্ড্রোব থেকে এক চিঠি বের করে বলে, এসব কি? অরিন চিঠি খুলতেই ভয়ে চুপসে গেল। সাইমনকে নিয়ে তার বিরহের চিঠি লেখা। এটা সাইমনের বিয়ের সময় লিখেছিল, কিন্তু অরিনের মনে আসে সে তার পড়ার টেবিলের ডায়েরির মাঝে রেখেছিল। সাফিন ভাই কিভাবে পেল? সে ভয়ে ঢোক গিলে সাফিনের দিকে তাকায়। সাফিনের চোখ লাল বর্ণ ধারণ করেছে, কি ভয়ঙ্কর লাগছে। অরিনের নিজেকে খুব অসহায় মনে হলো। কি করবে এখন? কিভাবে বোঝাবে সাইমন ভাইয়ের সাথে এখন তার আর কোনো সম্পর্কে নেই? তার মন থেকে অনেক আগেই সাইমন ভাই মুছে গেছে। এটা শুধুই অতীত সাফিন ভাই। ওনার বিয়ের পরপরই সব শেষ হয়ে গেছে। আমি আর ওনাকে ভালোবাসি। কথা শেষ করার আগেই সাফিন চল মারল অরিনকে। সাফিনের মাথা দাউ দাউ করে জ্বলছে যখন অরিনের মুখে ভালোবাসি শব্দটা শুনলো। কিন্তু তার জন্য না, সাইমনের জন্য। অন্য কাউকে অরিন ভালোবেসেছে এটা কোনোভাবেই মানতে পারছে না সাফিন। অরিনের উপরে খুব রাগ লাগছে, তবুও ওকে কিছু বলতে পারছে না। সে অরিনকে খুব ভালোবাসে। ওর গায়ে হাত তুলে সে নিজেই সবচেয়ে বেশি কষ্ট পাবে। সারা রুমে হাঁটতে থাকে সাফিন। ইচ্ছে করছে তার সবকিছু তছনছ করে দিতে, কিন্তু পরিবারের মানুষদের মনে পড়ে তাও করতে পারছে না। সে তাদের সামনে কোনোভাবেই অরিনকে ছোট হতে দেবে না। রাগে ক্ষোভে বিছানায় বসে নিজের চুল খামচে ধরে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এসির মধ্যেও ঘেমে উঠেছে। চেহারা লাল হয়ে আছে।
এই সাফিনকে দেখে অরিনের খুব ভয় লাগছে, কিন্তু সত্যি তো একদিন না একদিন সবার সামনে আসতোই, তাই না? এখন না হয় খুব তাড়াতাড়ি চলে এলো। সাফিনের চরে অরিন মেঝেতে হিচড়ে পড়েছিল, তবুও সাফিন তাকে ওঠালো না। তার গাল জ্বলছে, দূরের আয়নায় তাকিয়ে দেখলো লাল হয়ে গেছে। কিন্তু অরিনের মাথায় এখন একটাই চিন্তা, সাফিন ভাইকে সব বোঝাতে হবে। সাফিন ভাই যদি তাকে অবিশ্বাস করে, তাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের কথা মাথায় আসতেই কান্নায় ভেঙে পড়ল অরিন। সাফিন এখনো চুল খামচে ঝুঁকে আছে। অরিন এগিয়ে এসে সাফিনের পা দুটো জড়িয়ে ধরে হাঁটুর উপরে মাথা রাখে। সাফিন টের পেলেও কিছু বলল না, আর না অরিনকে সরালো। আমার কথা একবার শুনবে সাফিন ভাই?